স্বাগতা, এত আগ্রহের দৃষ্টির কি দেখছ? আমাদের প্রোডাক্টস কি প্রোডাক্টস দেখছো? আমাদের কত সুন্দর সুন্দর অর্গানিক প্রোডাক্টস আছে, একটুখানি অর্গানিকের বাইরেও আছে ইদানিং দেখলাম। যেমন এই যে নিমকি, এটা তো মুখরোচক। এটা নিমকি না, এটা হচ্ছে গিয়ে গজা বলে এটাকে। অ্যান্ড এটা হচ্ছে যে নিমকি, এই দুটো হচ্ছে আমার ফেভারিট জিনিস এগুলো খাওয়ার জন্য। আর তাছাড়াও এই দুটো ছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন বাদাম, ক্যাশু নাটস, ইটস গুড ফর হেলথ। আছে আনন্দ, এটাও খুবই ভালো শরীরের জন্য। এছাড়া আছে মিশ্রি। মিশ্রি, এছাড়াও আছে চাল। আমাদের চিনি সুপার, এটা গুড় না কি চিনি বোঝা মুশকিল, গুড়ের মানে গুড়ের তো গুঁড়া বোঝো। আর কি। আমাদের চালের কথা একটু বল। আমাদের চাল তো সুপার, যে একবার নেয় সে বারবার নেয়, নো ওয়ান ক্যান ইট জাস্ট ওয়ান। আর এই যে ঘি, একদম আমি এখনই গন্ধ পাচ্ছি। আমাদের ঘি রিভিউ দেয়। আমাদের ঘি হচ্ছে জেনুইন রিভিউ দিবি। জেনুইন রিভিউ অবশ্য। এই এতক্ষণ কি আমি চাপাবাজি করছিলাম নাকি? মানে দর্শক যাতে বুঝে যে আসলেই জেনুইন। না, এই যে এখানে গুঁড়ো আছে, গুড় আছে, আমি এটা নিয়ে সুন্দর রিভিউ দেবো, এই জন্য এটা পরে দিচ্ছি। আর খেজুর আছে, খই আছে, বিন্নি ধানের এবং খই। আমাদের প্রাইসের কোয়ালিটির কথা বল, আমাদের প্রাইসের আমাদের কথা। প্রাইস একদমই মানে অর্গানিক বলে যে আকাশচুম্বী দাম সেটা না, আমাদের খুব একদমই রিজনেবল রিজনেবল প্রাইসে আপনারা বনানীতে পেয়ে সব যাবেন। শর্তে কারণ আনবিলিভেবল প্রাইস। আমরা চেষ্টা করি যে ব্যবসাটা কম করতে, মানুষের হাতে ভালো প্রোডাক্ট পৌঁছে দিতে। পাঁপড়ও আছে, হোমমেড পাঁপড়। আচ্ছা, এবার আসি ঘিটাতে। আমাদের চালের গুঁড়াও আছে, লাল আটা আছে, তারপর মুড়ি আছে, নাইস। আর খেজুর আছে, বাদাম আছে। আর এখন আমার হাতে যে প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের ঘি। আমাদের নিজস্ব গরু, আমাদের ফার্মের গরুর দুধ দিয়ে তৈরি করা ঘি। এবং আমাদের আস্তে আস্তে আরও অনেক গরু ইনভলভ হচ্ছে, মানে আসছে। আমাদের এখন প্রচুর গরু এবং অনেক দুধ পাই সেটা দিয়ে, খাঁটি ঘি যেটার মধ্যে 0% ভেজাল। জীবনে কতবার এত ভালো ঘি দেখছি, সত্যি করে বলি। কোনোদিনও দেখিনি। কোন সত্যি? হ্যাঁ, এটা তো আমার চোখের সামনে কাসম তৈরি সে? হয়, কাসমসে। এটা আমার চোখের সামনে তৈরি হয়, এই জন্য আমি জানি যে কতটা অথেন্টিক। এবং এটা গন্ধটা কেমন, ঘ্রাণটা কেমন? 1 চামচ ঘি দিয়ে যদি একটু লবণ দিয়ে ভাত খাওয়া যায়, তাতেই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, যদিও আমি 1 প্লেট ভাত কখনোই খাই না। এবং বিশেষ করে আমাদের চাল দিয়ে। আমাদের চাল দিয়ে, অফকোর্স। আর আমাদের পোলাওয়ের চাল দিয়ে আর এই ঘি দিয়ে যদি পোলাও রান্না করা হয়, পাশের বাসা থেকে এসে বলবে প্লিজ আমাকে একটু পোলাও দেন। আর আমাদের যে রেগুলার যে মানে যেটা নন পোলাও চাল, ওটার কথা নাজির সাহেবের কথা বল। নাজিরশাইল চাল আমাদেরটা খাওয়ার পরে আমার আসলে আর কোনো চাল খেতেই ভালো লাগছে না। ইটস বিকজ আমি তো জানি যে বাইরের নাজিরশাইল চাল হচ্ছে মিলে নিয়ে কেটে চিকন করা হয় এবং সেটাতে গ্রেইন থাকে না, হোল গ্রেইন থাকে না। আমাদের হোল গ্রেইন রাইস, মানে আমাদের চাল পলিশ করা হয় না, তো পলিশ করার সময় পলিশ ব্যাপারটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর চালটাকে চিকন করার জন্য যখন কাটে, তখন তার আসল পুষ্টি কেটে গিয়ে শুধু বিষটা, মানে চিনিটা রয়ে যায়। আর পুষিটা কেটে কাকে খাওয়ানো হয়? গরুকে। আমাদের গরু না। আমাদের গরু না, অন্য গরুদের খাওয়ানো হয়। আর আমার এই মানুষকে খাওয়ানো হয় হচ্ছে গিয়ে চিনিটা, যেই চিনি খেয়ে আমাদের, আমরা অনেকে বলে যে আমি তো চিনি খাই না, আমার ডায়াবেটিক্স কেন হচ্ছে? আপনি ভাত খান, কারণ ভাত ইটসেলফ চিনি। আমি মোটা হয়ে যাচ্ছি, আমি তো চিনি খাই না, কিন্তু আপনি তো ভাত খান, ভাতটাই তো চিনি। তো আমাদের চাল হচ্ছে ইজ নট চিনি, এটা ভাত খেতে পারেন। আমাদের ভাত যদি আপনি 2 কাপ খান, যতটুকু ফ্যাট থাকবে ওই কেনা মানে বাইরের চাল, যদি আপনি 1 কাপ খান বা অর্ধেক কাপ খান, তার থেকে বেশি ফ্যাট আপনি কনজিউম করেন। কারণ ওই গ্রেনটাই তো ফেলে দেয়, যেটা আমাদের পেট সহজে ভরে ফেলে। আর আমাদের ভাত আপনার বেশি খেতেও হবে না, পেট ভরে যাবে, কারণ গ্রেইন আছে ভিতরে। আচ্ছা, গতকালকে তুই আমাদের চিকেন বিরিয়ানিটা খাচ্ছিলি, বলতো ওইটা সম্বন্ধে সত্যি অনেস্ট রিভিউ, অভিনয় করবি না, মানে জেনুইনলি এত মজা ছিল। অজ্ঞান হয়ে যাচ্ছি চিন্তা করে যে শেষ হয়ে গেছে, আসলে আর তুই আমার অর্ধেক খেয়ে ফেলেছিস। খাবো না, তারপর একটু খাওয়াতে কত পুরোটাই খেয়ে ফেলেছিস। ঝামেলা। ও, এবং পরে বলছে আমি এগুলো খাবো না। পরে দেখি একটু পরে প্লেট বের করে যতটুকু হাঁড়িতে ছিল ওটা নিয়ে সব খাচ্ছে, কাঁচে খাচ্ছে। কারণ তারপর বলে এই ডিম তো আমি খাই না, এটাকে অর্গানিক ডিম, এটাকে হাঁসের ডিম, বলতে বলতে ডিমও খেয়ে ফেলো। নাম জিপ খাই না। খাসনি তো কে খেলো? I don't know. তো আমাদের একটু মানে একটু ব্যাখ্যা দিয়ে বলো আমাদের চিকেন বিরিয়ানির সম্বন্ধে। আমাদের চিকেন বিরিয়ানি, গতকাল আমরা আমাদের এম্বাসিতে, জাপান এম্বাসিতে আমরা খাবার সাপ্লাই দিই। তো ওইখানে ফ্রাইডে Friday? উপলক্ষে, না ওদেরকে আমরা এভরিডে দিই, এভরিডে দিই। তো এভরি ফ্রাইডে আমরা একটা স্পেশাল খাবার দিই। তো গতকাল ছিল চিকেন বিরিয়ানি। ও মাই গড,
মানে এত মজার চিকেন বিরিয়ানি, ইট ওয়াজ জুসি বাট ড্রাই, অ্যান্ড ঝোলও ছিল না, কিন্তু ঝোলের প্রয়োজন ছিল না, কারণ এটা এমনই টেক্সচার ছিল। রাইসের ফ্লেভারটা আমাদের চাল দিয়ে বানানো ছিল, মানে খাবো না ভেবেও ওনার কাছে চলে গেছে। এটা একটা সমস্যা। ভালো সমস্যা। যে তোর ফুড বিজনেসে নেমে তোর কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমার অনুভূতি খুবই ভালো, একটা ভালো বিজনেসে নেমেছি। আজকে মাছরাঙা চাল, এই যে এত সাজুগুজু দেখতে পাচ্ছেন, ইউজুয়ালি তো আমি বাসার পিজে পরে, ও জানিস কান চলচ্চিত্র উৎসবে পিজে পার্টি হচ্ছে, পায়জামা না পরলে পার্টিতে ঢোকা যাবে না, এবং ওই পার্টিতেই হচ্ছে কাস্টিং করা হচ্ছে। সো পিজে পরে পিজে পার্টিতে যেতে হচ্ছে এবং মেকআপ ছাড়া, এভাবেই কাস্টিং হচ্ছে। সো এটা কেন বললাম, মাছরাঙা টিভিতে গিয়েছিলাম, যে কারণে আমি এত সাজুগুজু করা। কারিনা কায়সার নামে একজন মারা গেছেন, অনেক ইয়াং একজন সেলিব্রিটি, যার বাবা একজন ফুটবলার ছিল, সেলিব্রিটি ফুটবলার বাংলাদেশে। তো তার মেয়ে কায়সার হামিদের মেয়ে। সকাল থেকে যেহেতু কাজের মাঝে ছিলাম, সে যে চলে গিয়েছে এই গল্পটা আমি জানতাম না, কিন্তু যাওয়ার পরে শুনতে পারলাম যে বাচ্চাটা অল্প বয়সে একটা মেয়ে চলে গেল, এবং তার লিভার ফেল করেছিল, এবং সে কিন্তু ওভারওয়েট ছিল। সে তার ওভারওয়েট এবং ফ্যাট শেমিং নিয়েই চরকিতে একটা সিরিজ বানিয়েছিল, 36-24-36, খুবই সার্কাজম করে তার ফ্যাট শেমিং নিয়ে সেই গল্পটা সাজিয়েছিল। শি ওয়াজ ভেরি ক্রিয়েটিভ, কিন্তু এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় অনেক পলিটিক্যালি বিষয়টাকে ক্যাশ করার চেষ্টা করছে, সেটা দুষ্টু লোকেরা করছে। তো এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করা হলো, তো আমি বললাম যদি সে অর্গ্যানিকের খাবার খেত, মানে অর্গ্যানিক ফুড খেত, তার এই এতটুকু বয়সে তার অর্গান ফেল করতো না। আল্লাহ চাইলে যে কোনো কিছু হতে পারে, কিন্তু কনসিয়াসনেস খুবই জরুরি। আর এখনকার জেনারেশনের বাচ্চারা মোটাই হয়, কারণ হচ্ছে যে খাবারটা তারা খায় দ্যাটস নট অর্গ্যানিক, বা যেই খাবারটা খাচ্ছে তাদেরকে যে খাবার খাওয়ানো হয় সেটা অর্গ্যানিক না। সো কারিনা কায়সার যদি অর্গ্যানিক ফুড পেতেন, তাহলে আরও অনেক বছর আমাদের মাঝে থাকতে পারতেন, এবং অনেক সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিতে পারতেন, যেটা আসলে আমার মনে হয়, আমি টিভি চ্যানেলে বলে এসেছি যে এটার পেছনে 70% কারণ হচ্ছে সে ভালো প্রোডাক্ট সোর্স তারা ভালো খাবার সোর্স করতে পারে নাই ছোটবেলা থেকে, এর জন্যই তো সে ওভারওয়েট, এর জন্যই তো তার ফ্যাট শেমিং শুনতে হয়েছে। আমি যখন বড় হয়েছি আমি কিন্তু ওয়েট হইনি, আমার হাইট বেড়েছে, বাট আমি তো মোটা হইনি, আমার ব্রেইন বেড়েছে, কারণ খাবারগুলো এরকম ছিল। কিন্তু এখন খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এদের ওয়েট বাড়ছে, ফ্যাটি লিভার হচ্ছে। তো এরকম একজন রত্ন আমরা হারিয়ে ফেললাম। এবং এটাও বললাম যে সোশ্যাল মিডিয়াতে যে পলিটিক্যাল বিষয়ে তাকে এবং তার বাবাকে ক্যাশ করে আলোচনা করা হচ্ছে, মানুষের মৃত্যুর পরে তো তার পরিচয় আসলে একজন মানুষ, এবং সে প্রকৃতির সাথে মিলিয়ে যাচ্ছে সেটা। তো যদি চর্চা করার কিছু থাকতো কারিনা কায়সারকে নিয়ে, সেটা হওয়া উচিত ছিল তার যে ফিজিক্যাল কন্ডিশন হয়েছে এই বয়সে, সেটা নিয়ে আমরা আলোচনা করে আমাদের সচেতনতা, খাবারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করি। আমাদের যে সন্তান আছে তাদেরকে আমরা ভালো খাবার প্রডিউস করার, বা ভালো খাবার তাদেরকে দেওয়ার, বা আমরা নিজেরা ভালো খাবার প্রডিউস করার চেষ্টা করি, এবং হেলথি থাকার মাইন্ডসেট তৈরি করি। যদি সে ওয়ার্কআউটও করতো, ওয়ার্কআউট করতে গেলেও তো আমাদের খাবারের ব্যাপারে একটা সচেতনতা তৈরি হয়। সো আমরা যদি সেই বিষয়গুলোতেও লক্ষ্য রাখতাম, তাতেও তার হয়তো আয়ু আরেকটু বাড়তো। তো আমরা সেই বিষয়ে আলোচনা না করে তাকে একটা পলিটিক্যাল প্রপাগান্ডার মধ্যে ফেলে একটা মৃত শিশু বলবো আমি, সে তার বয়স হবে 22-23, কিছুদিন আগেই সে 18 ছিল, রাইট? সো এরকম একটা মানুষকে নিয়ে আমরা নেগেটিভ কথাবার্তা বলছি, মৃত্যুও তাকে পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারে নাই। তো এটা খুবই দুঃখের ব্যাপার। এটাই আমি টিভিতেও বলেছি যে আমাদের আসলে এখন আলোচনার বিষয় হওয়া উচিত ছিল যে এরকম একটা ইয়াং সোল আমরা হারালাম, ইটস বিকজ অফ আমাদের ফুড হ্যাবিট ঠিক নাই, আমরা তাকে ভালো খাবার প্রডিউস করতে পারি নাই। সেটা না করে আমরা পলিটিক্যালি তাকে ডাউন করার চেষ্টা করছি, যেখানে মানুষ মরে গেলে সে পলিটিক্স, জীবন, এভরিথিংয়ের ঊর্ধ্বে চলে যায়, সে মৃত। যাই হোক, তো এইটা থেকে আমার মনে হলো যে আপনারা যদি আপনাদের সন্তানকে ভালো খাবার কালটিভেট করে খাওয়ানোর চেষ্টা করেন, কালেক্ট করার চেষ্টা করেন, আপনাদের প্রত্যেকেরই গ্রামে একটু হলেও জমি আছে, সেখানেও যদি আপনারা কিছু কিছু ফসল, কিছু কিছু হাঁস মুরগি ফলান, মাসে 10 দিন অ্যাটলিস্ট আপনাদের ওখান থেকে খাবার এনে খাওয়ার চেষ্টা করেন, আর বাকি 20 দিন আমাদের মতো যারা কাজ করছে তাদের কাছ থেকে খাবার কালেক্ট করে খাওয়ার চেষ্টা করেন, অ্যাটলিস্ট আপনাদের অর্গান ভালো থাকবে, আপনারা একটা সুন্দর জীবন পাবেন। একজন আসলে সো স্যাড, একজন 22-23 বছরের মানুষ লিভার ফেলিয়ার মারা যায়। এবং তার মানে লিভার ফেল কেন হয় আমরা দেখেছি হচ্ছে আমাদের
নাম কি দেবদাসের লিভার ফেল হয়েছে। কেন? দেবদাস সারাদিন মদ খেত। হ্যাঁ, না ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কারিনা কাইসার তো সারাদিন মদ খেত না। সো হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে ইজ আমি বাংলাদেশে এসে আমার তো 3.5 বছর হলো রাফলি বাংলাদেশে আসার। এই আসার পর থেকেই দেখছি ঘরে 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 মানুষের কিডনির সমস্যা এবং লিভারের সমস্যা। দ্যাটস ভেরি ভেরি স্যাড। বিদেশে ইটস নট দ্যাট কমন। সো অফকোর্স এটা আমাদের মানে স্বাগত যেটা বলছিলাম, আমাদের ফুডের কোয়ালিটি অত্যন্ত খারাপ, পেস্টিসাইড দিয়ে ভরপুর। ইটস ভেরি ভেরি স্ক্যারি অ্যান্ড ভেরি ভেরি স্যাড। তারপর দেখ, সব বাচ্চাদের এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি ব্যাপারটা চিনেছি আমি করোনার সময়, বাসা থেকে বের হতে পারি নাই। সো ভিটামিন ডি অনেকের ডেফিসিয়েন্সি। এর আগে ভিটামিন ডি চিনতাম না, মানে ভিটামিন ডি রোদ থেকে আসে। আচ্ছা, রোদে তো প্রতিদিন সকালে স্কুলে যেতামই, রোদ খেতে খেতে যেতাম, ভিটামিন ডি খেতে খেতে যেতাম, ডি খেতে খেতে আসতাম, তাই না? তো এখনকার বাচ্চারাও তো সকালবেলা উঠে ভিটামিন ডি খেতে খেতে স্কুলে যায়, ভিটামিন ডি খেতে খেতে বাসায় আসে, কিন্তু তাদের শরীরে ভিটামিন ডি প্রডিউস হয় না। কারণ তারা যারা যে খাবারটা খায় ওই খাবারের পুষ্টিতে ভিটামিন ডি রোদও প্রডিউস করতে পারে না। রিয়েলি এটা আমার অবজারভেশন, যে ভিটামিন ডি প্রডিউস করার জন্য যে ভিটামিন ডি তো একটা খুব জরুরি। ভিটামিন ডিরও তো সাপোর্ট লাগবে, তোর বডির সাপোর্ট, সেটাও তো প্রডিউস হয় না। তো এই সব কিছুর পেছনে কারণ হচ্ছে আমাদের খাবারও। আমরা কিভাবে ফুড বিজনেস বা কেন ফুড বিজনেস নাম বলতে ওই যে আমি টাচকে বলেছি যে আমাদের খাবার মানে সবাইকে ভালো খাবার দেওয়ার উদ্দেশ্যে, এবং হাসান বিশেষ করে। আমি বিশেষ করে আমি তো বারবার আসার পর বলেছি থেকে আমি সাফার করেছি। আসার পর থেকে ফুড নিয়ে এত সাফার করেছি, কারণ ভেজাল মুক্ত খাবার পাওয়া খুবই টাফ বাংলাদেশে। আর আমার বডি তো আসলে ইউজ টু না, ইউনো। আমি তো বাঙালি ঘরের সন্তানের ছেলে, বাঙালি, কিন্তু আমার জন্ম তো বিদেশে, এবং আমার স্কিন সাদা না হলে আমি তো বিদেশে বড় হয়েছি। সো এইটা আমি ইউজ টু না তো, এবং আসলে আমরা কেউ ইউজ টু হওয়া উচিত না। না, এটা তো এটা তো উচিত বিষ। ভালো নয়, এটা বিষ। আমাদের এটা তো বিষ। পলিউশন, তুই আমাকে বলেছিস সাউন্ড পলিউশন, আমার কানেই আসেনি। Sound প্রথম দিন আমরা যখন একসাথে ঘুম থেকে উঠলাম, হাসান বলছে এখানে নয়েজ, কিন্তু আমি কোনো নয়েজই পাইনি, কারণ আমি নয়েজ ফ্রেন্ডলি। আমি ঘুমাইতেই পারি নাই, আর স্বাগত বলে কোনো আওয়াজই হ্যাঁ, পাচ্ছি না। আমি পেস্টিসাইড ফিল করি না, কারণ আমি পেস্টিসাইড খেতে খেতে বড় হয়েছে, আমি প্রুভ হয়ে গেছি। কিন্তু তুই তো ব্যাপারটা বুঝতে পারছিলি যে খাবারের মধ্যে কত ধরনের জিনিস মিশানো হয়, কারণ তুই খাঁটি খাবার খেয়ে অভ্যস্ত। যদিও যে দেশে তুই 100% বড় হয়েছিস সেই দেশে ফসলই এত সহজে ফলে না, তাও দেখ তোদেরকে খাঁটি খাবার খাওয়ানোর চেষ্টা করে। আর আমাদের দেশে যেখানে কোনো চেষ্টাই 100% করা লাগে না। এটা অবশ্য বলা উচিত যে বিদেশেও যে 100% খাঁটি পাওয়া যায় অহরহ, না, that's কিন্তু also তুই not the তো case. লিমিটের বেশি তাও- পেস্টিসাইড ইউজ করলে সে কেস খায়। আমাদের দেশে তো এই ব্যাপারটা না, নাই। সেটাই বাংলাদেশে তো কোনো মানে নিয়ম কানুন, আনফরচুনেটলি আমাদের কৃষক ভাই বোনেরা তো ধর ওই লেভেলের শিক্ষিত না, বা এটা আসলে তাদেরকেও দোষ দেওয়া যায় না, সিস্টেমের সমস্যা। আমাদের হ্যাঁ, system মানে ঠিক না। তাদেরকে যদি আটকে দেওয়া হতো, তাদের এই নলেজটা বাড়তো যে না, আমি এর থেকে বেশি পেস্টিসাইড দিতে পারবো না। এবং তাদেরকে যদি ঠিকমতো আমরা পে করতাম, আমরা যারা ক্রেতা, আমরা যারা গ্রাহক, ওনারা যে কষ্ট করে সেই তুলনায় তো ঠিকমতো তাদেরকে টাকা দেওয়া হয় না। যাই হোক, এগুলো অনেক লম্বা ডিসকাশন। তো তো সবাই ভালো থাকবেন, আসবেন অর্গানিক ফুডে, বেশি বেশি খাবার খাবেন আমাদের, কারণ আমরা চেষ্টা ভালো করি খাবার আপনাদের দেবেন। ভালো খাবার দেওয়ার। এটাই আমাদের উদ্দেশ্য, আমাদের দুধ নিয়ে হাসানের চলবে। হোলি উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের তো মিল্ক আছে এখানে, আমরা মিল্ক সেল করি। আপনার যদি গরুর দুধ গরুর দুধ খেতে চান, আমাদের এখান থেকে নিতে পারেন। আমাদের গরু হচ্ছে ঘাস খায়, এখন কি খায় বল, নতুন সাইলেজ খায়। তো সাইলেজ খেলে নাকি গরু ঠান্ডা হয়ে থাকে, জানিস সেটা? তুই কালকে আমি জানতে পারবো। ঠান্ডা হয়ে থাকবে। হ্যাঁ, মানে এক্সাইটমেন্ট কমে যায়, তারা তো ফার্মেন্টেড টাইম। এবং এটা খুবই পুষ্টি। সাইলেজটা আমি বলি, স্ক্রিনে একটা ইনফোগ্রাফিক দেখতে পারবেন। সাইলেজটা এসেনশিয়ালি ঘাসই, বাট এটা এমনভাবে প্রসেস করা, এটা ফার্মেন্টেড, স্বাগত যেটা বলছিল, এবং এইটা ফার্মেন্টেড হওয়ার ফলে এই মানে নিউট্রিয়েন্টগুলো মাচ মোর বায়োঅ্যাভেলেবল। মানে কি, ধরেন আমি একটা খাদ্য খাচ্ছি, এখন যে খেলেই যে পুরোটাই এনার্জিতে পরিণত হবে, দ্যাটস নট নেসেসারিলি দ্য কেস। যতটা বায়োঅ্যাভেলেবল হবে, যে বায়োঅ্যাভেলেবল অবস্থায় ওটাকে আমি ইনটেক করবো, ততই শরীরটা কনসিউম করতে পারবো। তো সাইলেজটা ওইটাই, ঘাসকে এমনভাবে প্রসেস করে আমার কোয়েশ্চেন বায়োঅ্যাভেলেবল। অ্যাবাউট সাইলেজ। আচ্ছা, সাইলেজ খাওয়ার পর কি গরুর জাবর কাটতে হয়? হ্যাঁ, কারণ সাইলেজ তো স্টিল মানে ঘাসের মতো আর কি, আচ্ছা। মানে ইটস এ লিটল ব্রোকেন ডাউন। জাবর তো কাটে, এবং জাবর কাটা তো আসলে গরুর ন্যাচারাল ইনস্টিংক্ট। ন্যাচারাল ইনস্টিংক্টেড, এবং ইটস এ গুড সাইন। যদি গরু কখনো অসুস্থ হয়, তখন ওই গরু যখন ট্রিটমেন্ট চলে,
তখন একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে গরুটা সুস্থ হওয়ার পথে সে জাবর কাটতে থাকে। আর যখন জাবর কাটে না তার মানে এগেইন ইটস আ ব্যাড সাইন। তাহলে আমি এখন জাবর কাটতে থাকি, আপনারা সবাই ভালো থাকেন।